আসসালামু আলাইকুম। ফ্লুইড মেকানিক্স লেকচার 2 এ তোমাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ বিন মাজ। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা নিয়ে আলোচনা করব, একটি অধ্যায়। আজকে আমরা পাম্প নিয়ে আলোচনা করব। তো চাকরি পরীক্ষায় সাধারণত তোমার ফ্লুইড মেকানিক্স থেকে যে ম্যাথগুলো থাকে সবই তোমার বলতে পারো যে সেন্ট্রিফিউগাল পাম্প থেকেই থাকে। স্পেসিফিকভাবে যদি বলি সেন্ট্রিফিউগাল পাম্প থেকে। পাম্পের মনে করো আরও ভাগ আছে, আমি অত ডিটেলসে না যাই। বড় দাগে যদি বলো সেন্ট্রিফিউগাল পাম্প আর হচ্ছে তোমার রেসিপ্রোকেটিং পাম্প। তো রেসিপ্রোকেটিং পাম্প থেকে খুবই কম, আমি ম্যাথ এখন পর্যন্ত আমি দেখিনি কোনো চাকরি পরীক্ষায় আসছে এমন, তবে টারবাইন থেকে ম্যাথ থাকে। হ্যাঁ, তো পাম্প এবং টারবাইন এই দুটা থেকেই সাধারণত তোমার বুয়েট প্যাটার্নে বা এমআইএসটি প্যাটার্নে বা কুয়েটে বলতে পারো যে ম্যাথগুলো থাকে তার ভিতরে অধিকাংশই সেন্ট্রিফিউগাল পাম্প থেকে আসে। হ্যাঁ, তো আমরা এর পরে ক্লাসে ইনশাল্লাহ টারবাইন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা সেন্ট্রিফিউগাল পাম্প নিয়ে একটু জানার চেষ্টা করি। চলো আমরা একটু সামনের দিকে আগাই। সেন্ট্রিফিউগাল পাম্পের বিভিন্ন হেড সমূহ। আচ্ছা, সেন্ট্রিফিউগাল পাম্পের অনেক হেড আছে, বুঝতে পারছো? অনেকগুলা হেডের সমন্বয়ে বলতে পারো যে মেন যে হেডটা বা ম্যানোমেট্রিক হেড বলে সেটা সমন্বয়ে, তো অনেক কিছুর মানে অনেকগুলো হেডের সমন্বয়ে সেটা গঠিত। তো সেটা একটু জানার চেষ্টা করি। তো আমি এখানে একটা ফিগার ড্র করছি, দেখো এটা একটা পাম্প। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্পের এটা হচ্ছে সাকশন সাইড, মনে করো এটা হলো তরলের আধার। ঠিক আছে, এই তরলের আধার থেকে কি করছে বলতো, যে তরলটাকে সে সাকশন করছে। সেটা যে কোনো ধরনের প্রবাহী হতে পারে, তেল হতে পারে বা পানি হতে পারে, হোয়াট এভার। তো এই সেন্ট্রিফিউগাল পাম্পের কেন্দ্র থেকে, যেখানে পাম্পটা থাকবে তার কেন্দ্র থেকে যে সাকশন পাইপটা, অর্থাৎ যে পাইপটার মাধ্যমে প্রবাহীটাকে কি করবে, সাকশন করে পাম্প করে ডেলিভারি সাইডে দিবে, অর্থাৎ সাকশন পাইপের মাধ্যমে যে প্রবাহীটা সাকশন করবে সেই পাইপের যে উচ্চতা বা উচ্চতা যেটা, সেটা হচ্ছে তোমার এইচএস বা সাকশন লিফট বা সাকশন হেডও তোমরা বলতে পারো। ঠিক আছে, আচ্ছা। আর এই যে সাকশন পাইপের মাধ্যমে যে বেগে তরল বা প্রবাহীটাকে সাকশন করবে সেটা হচ্ছে ভিএস, বা এটা কি বলতো, ভিএস হচ্ছে সাকশন পাইপের প্রবাহজনিত বেগ। আচ্ছা, তারপরে দেখো আছে এইচডি, ডেলিভারি লিফট। এখানে ডেলিভারি লিফট বলা হয়েছে, তো ডেলিভারি হেড, এটাও ডেলিভারি হেড। এই যে এইচডি অর্থাৎ পাম্পের সেন্টার থেকে যে উচ্চতায় তরলটাকে কি করা হবে বা প্রবাহীটাকে উত্তোলন করা হবে সেটা হচ্ছে এইচডি বা ডেলিভারি হেডও তোমরা বলতে পারো। এরপর দেখো এই যে ভিডি, ডেলিভারি পাইপের প্রবাহজনিত বেগ। এই যে এটা হচ্ছে ডেলিভারি সাইডের প্রবাহজনিত বেগ। তো এটাকে ডেলিভারি হেডও বলে আর কি, ডেলিভারি ভেলোসিটি হেডও বলে, ভিডি। অর্থাৎ এই গতিতে কি করছে বলতো, এই তরলটাকে এখান থেকে নিক্ষিপ্ত করছে। ঠিক আছে, আচ্ছা, বা সরবরাহ দিচ্ছে। এরপর দেখো দুইটা এখানে ফ্রিকশন হেড দেওয়া আছে, একটা হচ্ছে এইচএফএস, সাকশন পাইপের ঘর্ষণজনিত বাধা। দেখো ভাইয়া, এই যে এই সাকশন পাইপটা, এই পাইপের মাধ্যমে যখন তুমি তরলকে সাক করে উপরে পাম্পে দিবা তখন কি হবে বলো তো, কিছুটা হেড এখানে লস হবে, সেটা ফ্রিকশনজনিত লস। আরও মাইনর লসগুলো আমি ধরলাম না। তো সেটাই যে এইচএফএস সাকশন পাইপের ঘর্ষণজনিত বাধা, আর এটা হলো এইচএফডি ডেলিভারি সাইডের ঘর্ষণজনিত বাধা। এই যে ডেলিভারি সাইডে ঘর্ষণজনিত বাধা। তো সাধারণত এই তোমার যে ফ্রিকশন হেডটা, এটা তোমার একত্রে দেওয়া থাকে সাধারণত ম্যাথগুলোতে, অর্থাৎ তোমার টোটাল পাইপের একটা লেন্থ দেওয়া থাকে যে এত দৈর্ঘ্যের একটা পাইপের মাধ্যমে ডেলিভারি দিচ্ছে। তো তখন আমরা সেটা দিয়ে সাধারণত করব, সাকশন সাইডের বা ডেলিভারি সাইডের আলাদা আলাদাভাবে করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে এই যে ম্যানোমেট্রিক হেড, যেটা মেইন আর কি আমাদের দরকার ম্যাথ করার ক্ষেত্রে। আচ্ছা, আরও কয়েকটা হেড আছে, বুঝতে পারছো? এইটা হচ্ছে ম্যানোমেট্রিক হেডের ভিতরে। এই ম্যানোমেট্রিক হেড ছাড়া আরও কয়েকটা হেড আছে, যেটা তোমরা বার্নৌলিজ ইকুয়েশন করলে তখন এটা পাবা। বার্নৌলিজ ইকুয়েশনে তোমরা জানো যে হেড, চারটা হেড আমরা যদি বলি বড় থাকে, তাহলে তোমার একটা হেড হচ্ছে ডেটাম হেড জেড, তারপরে আরেকটা হেড কি আছে বলো তো, তারপরে হচ্ছে ভেলোসিটি হেড ভি স্কোয়ার ভাগ 2g, তারপরে আছে হলো প্রেশার হেড হচ্ছে পি ভাগ ওমেগা, আর আরেকটা আছে তোমার হচ্ছে ওই যে তোমার হেড লস যেটাকে বলা হয়, বা আমরা ফ্রিকশন লস বা হোয়াট এভার। কথা তোমার মাইনর লসগুলো বাদ দিয়ে আমি এমনি এই যে ডিরেক্ট দিয়ে দিলাম যে ফ্রিকশনজনিত বা ঘর্ষণজনিত বা লস যেটা আছে সেটা হলো এই যে ফ্রিকশন হেড। ঠিক আছে, তো এই কয়টা আলটিমেটলি আমার হচ্ছে হেড আর কি। মোটা দাগে হলো এই তিনটা, তোমার ডেটাম হেড, ভেলোসিটি হেড, প্রেশার হেড। আর এটা তোমার হচ্ছে বলতে পারো যে ডেলিভারি বা সাকশনজনিত কারণে যে ঘর্ষণজনিত বাধা হয় সেটা। ঠিক আছে, তো এই তোমার হচ্ছে হেডগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। আপাতত আমরা শুধু ম্যানোমেট্রিক হেড নিয়ে আলোচনা করব। তো ম্যানোমেট্রিক হেডের ভিতরে কী কী আছে, ম্যানোমেট্রিক হেডের ভিতরে দেখো
ম্যানোমেট্রিক হেডের ভিতরে সাকশন লিফট, সাকশন পাইপের ঘর্ষণজনিত বাধা, তারপরে আছে কি ডিসচার্জ হেড আছে, নির্গমন সাইডের ঘর্ষণজনিত বাধা, ডেলিভারি ভেলোসিটি হেড। তুমি একটু মিলাও তো এই চিত্রের সাথে, বুঝো ভাইয়া, তুমি এই চিত্রের সাথে একটু মিলাও। দেখো ম্যানোমেট্রিক হেড আমি বলছি সাকশন লিফট, তো সাকশন লিফট কোনটা? এই যে এখান থেকে তরলটাকে সাকশন করে কোথায় পাম্প পর্যন্ত নিয়ে আসতেছে, ইম্পেলার পর্যন্ত। তারপরে সাকশন লিফটের পরে সাকশন পাইপের ঘর্ষণজনিত বাধা, এই পাইপের একটা ঘর্ষণজনিত বাধা আছে। এরপর ডিসচার্জ হেড, এখান থেকে যে ডিসচার্জ করতেছে এই ডিসচার্জ হেডটা। তারপরে নির্গমন পাইপের ঘর্ষণজনিত বাধা, এই যে নির্গমন যে পাইপটা, এটা একটা ঘর্ষণজনিত বাধা আছে। এরপরে ডেলিভারি ভেলোসিটি হেড, এখান থেকে যে গতিতে ডেলিভারি দিয়ে দিচ্ছে সেটাই আর কি ডেলিভারি ভেলোসিটি হেড বলছি, ঠিক আছে। আচ্ছা, সামনে আগায়। তো এই যে আমাদের এই ফর্মুলাটা লাগতে পারে, HM সমান HS প্লাস HFS প্লাস HD প্লাস HFD প্লাস VD স্কোয়ার বাই 2G। এটা জাস্ট শুধু এটার ফর্মুলেশন আর কি বলতে পারো। মোটা থাকে আমাদের ম্যানোমেট্রিক হেড সমান সাকশন হেড প্লাস ডেলিভারি হেড প্লাস আমাদের যে ঘর্ষণজনিত বাধা বা হেড লস যেটা হবে সেইটা, প্লাস তোমার হচ্ছে ভেলোসিটি হেড, ডেলিভারি ভেলোসিটি হেড। এই হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল পাম্পের মোটামুটি হেড। এইগুলো দিয়ে সাধারণত চাকরি পরীক্ষায় যে ম্যাথগুলো থাকে সেগুলো করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, সেন্ট্রিফিউগাল পাম্প পরিচালনায় ব্যবহৃত শক্তি, দক্ষতা ও নির্গমন। আচ্ছা, এই চিত্রটা আবার আমি দিছি তোমাদের সুবিধার্থে, তো একটু পরে তোমরা এটা তোমাদের কাজে লাগবে আশা করছি। আচ্ছা, আমরা দেখো এখানে সেন্ট্রিফিউগাল পাম্প পরিচালনায় ব্যবহৃত শক্তি, দক্ষতা ও নির্গমন, এই তিনটা আমরা এখানে একটু শিখবো। তো সেন্ট্রিফিউগাল পাম্পের যান্ত্রিক দক্ষতা, প্রথমে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সিটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, মেকানিক্যাল এফিসিয়েন্সিটা দেখো যে সেন্ট্রিফিউগাল পাম্পের যান্ত্রিক দক্ষতা সেটা হচ্ছে ইম্পেলারে প্রাপ্ত শক্তি বাই শ্যাফটে সরবরাহকৃত শক্তি বা ইম্পেলার কর্তৃক মোটর কর্তৃক ইম্পেলারে সরবরাহকৃত শক্তি। প্রথম হচ্ছে ইম্পেলারে প্রাপ্ত শক্তি। আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের ইম্পেলার হতে যে শক্তিটা পাই সেটাই কিন্তু তোমার হচ্ছে ডেলিভারি আর কি বলতে পারো। অর্থাৎ যে সাকশন করে যে তরলটা ডেলিভারি দেয় সেই ডেলিভারি পর্যন্ত টোটাল যে শক্তিটা আমার ট্রান্সফার হয় বা শক্তি আদান প্রদান হয় সেটা হচ্ছে ইম্পেলারে প্রাপ্ত শক্তি। আর শ্যাফটে সরবরাহকৃত শক্তি যেটা, সেটা হচ্ছে ইম্পেলারে সরবরাহকৃত শক্তি বা শ্যাফটে একই আর কি। তো এটা হলো মোটর কর্তৃক আমি যে শক্তিটা সরবরাহ করতেছি সেটা। তো সেন্ট্রিফিউগাল পাম্পে কি করে ভাইয়া বলো তো? সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে তরলকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যায়। তো সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি? সেটা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল অর্থাৎ কেন্দ্রমুখী বল হলে তো তরলগুলো কি হবে দেখো তো, এখানে যদি এরকম রাউন্ড দেয়, এরকম যদি রাউন্ড দেয়, আর তরলগুলো তো যদি কেন্দ্রমুখী হতো তাহলে কিন্তু কেন্দ্রের দিকে আসতো, কিন্তু এই কেন্দ্রমুখী না। কিন্তু এটা কি হয় বলো তো? এই ইম্পেলারের মাধ্যমে এটা কেসিংয়ের মাধ্যমে বাইরের দিকে যায়, বাইরের দিকে অর্থাৎ কেন্দ্র বিমুখী। তো এই সাকশন করে কি হয়, ইম্পেলারগুলো যখন ঘোরে তখন এই কেসিংয়ের মাধ্যমে বাইরের দিকে নিক্ষেপ করে। তো বাইরের দিকে নিক্ষেপ করলে তো এটা চাপ কাজ করে, তখন এই তরলটা এই দিকে এসে এখানে জমা হয়, বা এই দিক দিয়ে যদি ঘোরে, মনে করে এই দিক দিয়ে ঘুরতেছে, তাহলে কি এখানে জমা হবে এবং এই চাপের মাধ্যমে তরলটা এই দিক দিয়ে ঠেলে প্রবাহিত করে দিবে, ঠেলে প্রবাহিত করে এই দিক দিয়ে চলে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল পাম্পের যান্ত্রিক দক্ষতা। তার যান্ত্রিক দক্ষতা হচ্ছে দেখো এখানে দিছি ইটা মেকানিক্যাল সমান ওমেগা কিউ এইচ এম বাই পি। এটার নোটেশনটা হচ্ছে, এটা হলো দক্ষতা, এটা তো আগে থেকেই জানো। ওমেগা হচ্ছে সরবরাহিত তরলের আপেক্ষিক ওজন। আচ্ছা ভাইয়া, এটা আপেক্ষিক ওজন আমি কিলোনিউটন পার মিটার কিউবে কেন দিলাম? আমি তো এটা ঘনত্ব রাখতে পারতাম, তাই না? তো আমরা ইউনিট কনভার্সনগুলো একটু স্মার্টলি করব, ঠিক আছে? আমরা ওই কেজি পার মিটার কিউব দিয়ে আবার 4500 কেজি মিটার দিয়ে ভাগ দিয়ে বা সাপোজ 75 এভাবে করে আমরা হর্স পাওয়ার এত কষ্ট করে করব না ইনশাআল্লাহ। আমরা খুব সহজে করার চেষ্টা করব। তো তোমরা জাস্ট শুধু কি করবা বলো তো? পানির আপেক্ষিক ওজন কত জানো বলো? পানির ঘনত্ব কত জানো? 1000 কি জানো? কেজি পার মিটার কিউব, তাই না? 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা বলো তো ভাইয়া, এইটার সাথে যদি 9.8 অন দিয়ে গুণ দিয়ে দাও তাহলে কি হবে? 9.8 অন এটা দিয়ে গুণ দিলে কি হবে বলো তো? তাহলে 9.8 অন ইন্টু 1000, তাহলে 9.8 অন কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে নিউটন পার মিটার কিউব হয়ে যাবে না? নিউটন পার মিটার কিউব হয়ে যাবে। আচ্ছা, এই নিউটন পার মিটার কিউবকে যদি আবার 1000 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? কিলো নিউটন পার মিটার কিউব হয়ে যাবে না? মানে আলটিমেটলি তোমার এই 1000 বাদ হয়ে যাচ্ছে, শুধু 9.8 অন থেকে যাচ্ছে। অর্থাৎ পানির আপেক্ষিক ওজন 9.8 অন কিলো নিউটন পার মিটার কিউব। তো পানির সাথে যদি অন্য তরল হয়, মনে করো সাপোজ তেল হতে পারে বা অন্য কোনো যে কোনো তোমার হচ্ছে ফ্লুইড হতে পারে, সেটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে অবশ্যই। জাস্ট শুধু এটার সাথে আপেক্ষিক গুরুত্বটা দিয়ে গুণ করে দিবা, তাহলে তার কি হয়ে যাবে? আপেক্ষিক ওজন হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, এরপরে হচ্ছে কিউ নির্গমন। নির্গমন হচ্ছে তোমার, আমি যে তরলটা হচ্ছে এই যে এই সাইড দিয়ে আমি নির্গমন দিচ্ছি বলতে পারো বা সরবরাহ দিচ্ছি, সেটাই হচ্ছে তোমার কত ঘনমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত ঘনমিটার পানি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করছি বা স্থানান্তর করছি সেটার পরিমাণ। এটা লিটারে থাকতে পারে, তারপরে তোমার কিউসেকে থাকতে পারে, হোয়াট এভার থাকতে পারে। তোমরা ইউনিট কনভার্সনটা সবসময় এমকেএস ইউনিটে করার চেষ্টা করবা বা এসআইতে। মিটার কিউব পার সেক, ঘনমিটার পার সেক। হ্যাঁ, আচ্ছা, এরপর এইচএম ম্যানোমেট্রিক হেড, এটা তো একটু আগে তোমাদের দেখাইলাম এই হেডের ভিতরে কী কী আছে। আর পিওসি ইম্পেলারের সরবরাহিত শক্তি কিলোওয়াট, অর্থাৎ আমি মোটরে কি হবে বলো তো, একটা পাম্প কীভাবে চলে, পাম্পকে বাসায় তোমার বাসা বাড়িতে যে পাম্পটা আছে সেই পাম্পটা বিদ্যুতের লাইনের মাধ্যমে কি দাও, শক্তি দাও, তাই না, তার মাধ্যমে সে চলে। তো এই যে ইম্পেলারের সরবরাহিত শক্তিটা কিলোওয়াট, অর্থাৎ মোটর থেকে আমি যে শক্তিটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ইটা মেকানিক্যাল সমান সমান এই যে এটা আমি এখানে লিখে দিয়েছি, অর্থাৎ ইম্পেলার থেকে সরবরাহিত শক্তি এটা ওমেগা কিউ এইচ এম, আর ইম্পেলারে সরবরাহ করছো মোটর দ্বারা সেটা হচ্ছে পি। আচ্ছা, সামনে আগায় দেখো, পাম্প পরিচালনায় প্রয়োজনীয় ক্ষমতা বা শক্তি, মোটরের শক্তি পি সমান সমান, যা শুধু এটা একটু আর গুণন করে দিলেই হলো আর কি। হ্যাঁ, আচ্ছা, গাণিতিক সমস্যার সময় সমাধান। চলো আমরা একটু গাণিতিক সমস্যা সমাধান করি, এটাই আমাদের মুখ্য আর কি, যে গাণিতিক সমস্যা যত বেশি সমাধান করা যাবে তোমরা তত বেশি শার্প হবা। তো প্রথম যে ম্যাথটা আমি দিচ্ছি একটু ভালোভাবে পড়ো ম্যাথটা। একটি সেন্ট্রিফিউগাল পাম্প 50 মিটার হেডে প্রতি মিনিটে 2 ঘনমিটার বা 2 মিটার কিউব পানি উত্তোলন করে। যদি পাম্পের সার্বিক দক্ষতা 65% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় ক্ষমতার পরিমাণ বের করো। দেখো ভাইয়া, আমি এর আগে থার্মোডাইনামিক্স ক্লাসে তোমাদের বলছি যে চাকরি পরীক্ষায় যে ম্যাথগুলো আসে, ডিপার্টমেন্টের ম্যাথ করার জন্য প্রচুর সময় পাবা তুমি, বলতে পারো যে প্রচুর সময় বলতে ভুল যদি না করো তাহলে আশা করি তোমার 20 থেকে 30 মিনিটের ভিতরেই যতগুলো ম্যাথ দিবে বুয়েটে তোমার সব হয়ে যাবে আর কি, যদি কমন আসে। আর বাকি টাইমটা তুমি পুরো ননটা কভার করবা, 20 মিনিটের ভিতরে তোমার ডিপার্টমেন্ট শেষ করে বাকি টাইমটা নন কভার করবা ভালোভাবে। আচ্ছা, যাই হোক, তো এই ম্যাথগুলো ভালোভাবে পারার জন্য অবশ্যই তুমি 1 মিনিট ডেডিকেটলি ম্যাথটাকে, 1 মিনিট না তুমি 2 মিনিট ধরে ম্যাথটা পড়বা, ভালো করে বুঝবা, যত সহজ ম্যাথই হোক। তুমি বলবা যে ভাইয়া এই ম্যাথ তো অনেক সহজ, হ্যাঁ ম্যাথ সহজ, কিন্তু এর ভিতরেও ভুল হয়ে যায়, বুঝতে পারছো ভাইয়া। তো এই ম্যাথটা কী করতে হবে, ভালোভাবে পড়তে হবে। 2 মিনিট ধরে তুমি পড়ো না, সমস্যা নাই, 2 মিনিট পড়লে তোমার এক্সিকিউট করতে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে, তাহলে 3 মিনিটে তোমার একটা ম্যাথ সলভ। তাহলে তোমার যদি 5টা ডিপার্টমেন্টের ম্যাথ থাকে বা 6টা, তাহলে 3 6 18 মিনিট, অর্থাৎ তুমি 20 মিনিটের ভিতরে শেষ করে দিতে পারবা। তো ম্যাথটা ভালোভাবে পড়বা। আবারও আমি আরেকবার পড়ছি যে একটি সেন্ট্রিফিউগাল পাম্প 50 মিটার হেডে প্রতি মিনিটে 2 ঘনমিটার পানি উত্তোলন করে। যদি পাম্পের সার্বিক দক্ষতা 65% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় ক্ষমতার পরিমাণ বের করো। তাহলে চলো আমরা ডাটাটা আগে লিখে ফেলি, গিভেন লিখে তুমি ডাটাটা লিখে ফেলবা। এটা সমান 65%, কিউ সমান 2 মিটার কিউব পার মিনিট, এই যে প্রতি মিনিটে বলছে এই জন্য 2 মিটার কিউব পার মিনিট, এটা সেকেন্ড করে নেবা, তাহলে 60 দিয়ে ভাগ দিয়ে দিলে 0.0333 হয় এত মিটার কিউব পার সেক। আচ্ছা, এরপরে এইচএম সমান 50 মিটার, এই যে হেডটা আমি দিয়ে দিয়েছি যে কত মিটার হেডে। এরপরে দেখো পি, পাম্প পরিচালনার প্রয়োজনীয় ক্ষমতার পরিমাণ আমার বের করতে বলছে। তো খুবই সহজ ম্যাথ, যার শুধু তোমরা সূত্রটা বসায় দাও, যে আমরা যে সূত্র জানি পি সমান ওমেগা কিউ এইচ এম বাই ইটা, যার শুধু ডাটাগুলো বসাই দিবা তাহলেই হয়ে যাবে। এখানে তো আমার পানি বলছে, তারপরে ওমেগার মান আর চেঞ্জ হচ্ছে না, ওমেগার মান যেটা সেটাই থাকছে, যার শুধু ডাটাগুলো বসাই দিলাম, ক্যালকুলেটারে হিসাব করবা, পি এর মান আসছে 25.12 কিলোওয়াট। আচ্ছা ভাইয়া দেখো, এখানে বলছে পাম্প পরিচালনার প্রয়োজনীয় ক্ষমতা। সাধারণত পাম্পের ক্ষমতা চাইলে তোমরা হর্স পাওয়ারে দিবা, তারপরে দুইটা বের করে দিয়ে আসবা, কোনো সমস্যা নেই। পাম্পের যদি ক্ষমতা চাই চেষ্টা করবা হর্স পাওয়ারে দিয়ে আসা, আর মোটরে চাইলে কিলোওয়াটে দিয়ে আসবা, ঠিক আছে। আর যদি স্পেসিফিক বলে দেয় যে কিলোওয়াটে বের করো তাহলে তো কথাই নাই। তো এটাকে জাস্ট শুধু এই যে কিলোওয়াট থেকে কি 1000 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 0.746 কি হয়, এত কিলোওয়াট হয়, তাই না ভাইয়া। এই তো জাস্ট হয়ে গেল। তাহলে আমার এখানে আছে এত কিলোওয়াট, তাহলে আমার এটাকে যা শুধু 0.746 দিয়ে ভাগ দাও, তাহলে কি হয়ে যাবে, তাহলেই হর্স পাওয়ার হয়ে যাবে। এই যে মানটা চলে আসছে 33.68 হর্স পাওয়ার, এটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এইগুলো প্রথম ম্যাথ সলিউশন। চাকরি পরীক্ষায় এই টাইপের ম্যাথই থাকে, বুঝতে পারছো, এর থেকে খুব বেশি জটিল ম্যাথ দেয় না, সাধারণত এই টাইপেরই দেয়। আর দিলেও আমি এরপরে যে ভ্যারিয়েন্টগুলো করাবো এর ভিতরেই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এই ম্যাথটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো,
এখানে বলছি যে একটি সেন্ট্রিফিউগাল পাম্প 8 মিটার সাকশন হেডে, এটি আগেরটা থেকে একটু কঠিন, 12 মিটার উচ্চতায় 60 মিটার লম্বা পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে 30 লিটার পানি উত্তোলন করছে। যদি পাইপের ব্যাস 90 মিলিমিটার এবং সার্বিক দক্ষতা 70% হয়, তবে পাম্প পরিচালনা করতে কত ক্ষমতার প্রয়োজন হবে? ধরো এফ সমান 0.0121, মেলা ডাটা দিয়ে আছে, তাই না ভাইয়া? দেখো আমি চিত্র দেখে আরেকবার দিছি তোমাদের দেখানোর জন্য, যা শুধু তোমরা এই চিত্রতে মানগুলো বসানোর চেষ্টা করো। তো এটি সেন্ট্রিফিউগাল পাম্প 8 মিটার সাকশন হেড, সাকশন হেড কোথায়? এখানে, তাহলে এখানে 8 আমি লিখে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো বলছে 12 মিটার উচ্চতায়, 12 মিটার উচ্চতায় কোত্থেকে? এই পাম্পের সেন্টার থেকে, তো এখান থেকে এইটুকু কত বলছে তাহলে? 12 মিটার, 12 মিটার উচ্চতায় 60 মিটার লম্বা পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে 30 লিটার পানি উত্তোলন করছে। দেখো তো এই যে এখান থেকে আমি পাইপের একটা, মানে এটা তোমাদের কাল্পনিক বোঝানোর জন্য পাইপের একটা দৈর্ঘ্য দিয়েছি, এখানে আমি 60 মিটার লিখলাম, 60 মিটার লম্বা পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে কত? 30 লিটার পানি উত্তোলন করছে। তো এখানে মনে করো যে বেগটা আছে সেটা হচ্ছে প্রতি সেকেন্ড, মানে কিউ এর মানটা আর কি, বা নির্গমনটা আর কি, নির্গমনটা আমরা আমরা একটু পরে বের করে নেই। এখানে কিউ এর মান, এটা হলো কিউ সমান 30 লিটার পার সেক। যদি পাইপের ব্যাস 90 মিলিমিটার হয়, এই যে এখানকার এই পাইপ যেটা আছে এটার ব্যাস, বুঝতে পারছো, এটার ডায়া সমান 90 মিলিমিটার এবং সার্বিক দক্ষতা এটা সমান 70% হয়, তবে পাম্প পরিচালনা করতে কত ক্ষমতার প্রয়োজন হবে? আর একটা মান দেওয়া আছে, দেখো ফ্রিকশনের মান দেওয়া আছে, অর্থাৎ ঘর্ষণ সহগের মান দেওয়া আছে 0.0121। আচ্ছা, আমরা গিভেন দিয়ে জাস্ট শুধু ডাটাটা এখানে লিখে ফেলাবো। ডাটাটা লিখে ফেলায় জাস্ট শুধু এখানে আমি দেখো এখানে 30 লিটারকে আমি মিটার কিউবে নিয়ে আসছি। তোমরা জানো যে 1 মিটার কিউব সমান 1000 লিটার। তাহলে কি হবে বলো তো? 30কে জাস্ট শুধু 1000 দিয়ে ভাগ দিব, তাহলে 0.03 মিটার কিউব পার সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, আর বাকি ডাটা সবই সেম আছে। এরপরে আমি এখানে এইচএস সমান 8 মিটার, এইচডি সমান এটা লিখছি, কিন্তু দেখো আমি এখন এইচএম লিখিনি, ম্যানোমেট্রিক হেডটা লিখিনি। কেন লিখিনি বলো তো ভাইয়া? এখানে দেখো একটা ফ্রিকশনের মান দেওয়া আছে, হ্যাঁ, ঘর্ষণ সহগের মান দেওয়া আছে, আর আমার এই তরলটা যে আমি বলতেছি এখানে দেখো 60 মিটার লম্বা পাইপ দিয়ে যাচ্ছে। তো এই 60 মিটার লম্বা পাইপের ভিতরে কি হচ্ছে বলো তো? ফ্রিকশন হচ্ছে অবশ্যই। তো এই ফ্রিকশন জনিত কারণে একটা লস আছে, কতটুকু হেড লস হচ্ছে সেটা আমার বের করতে হবে। এই জন্য আমি এইচএম সমান এই দুইটা যোগফল দেইনি শুধু। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয়, যখন তোমরা দেখবা যে এই টাইপের ম্যাথগুলোতে এখানে দেখো আবার বলছে প্রতি সেকেন্ডে এত লিটার পানি উত্তোলন করছে। তো পানি উত্তোলন করছে মানে কি? এখান থেকে যাচ্ছে অবশ্যই, তাই না? তো পানি উত্তোলন করছে মানে কি? এর ভিতরে কি কি আছে বলো তো? এর ভিতরে কিন্তু কিউ সমান এভি, ভেলোসিটিও আছে, আবার এরিয়াও আছে। আমার তো ডায়ামিটার দেওয়া আছে, তাহলে আমি এরিয়া বের করতে পারছি। তাহলে আলটিমেটলি আমার ভেলোসিটিটা কিন্তু এখানে দরকার আছে। কেন বলো তো? এখানে ডেলিভারি ভেলোসিটি হেডটা লাগবে ভাইয়া। হ্যাঁ, যখন এই টাইপের ডাটা দেওয়া থাকবে অবশ্যই তোমরা ডেলিভারি ভেলোসিটি হেডটা বের করবা। উত্তোলন করছে যদি বলে তাহলে তো আরও স্পেসিফিক, তোমার ডেলিভারি ভেলোসিটি হেডটা লাগবেই লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখানে মান বসেছি, কিউ সমান এভি। এখন যা শুধু এখান থেকে প্রথমে আমরা কি বের করব? ভেলোসিটিটা বের করে নিই, অর্থাৎ তোমার কত গতিতে পানিটা উত্তোলন করতে, তো সেটা যা শুধু এখানে মান বসাই দিয়েছি। এই যে 0.7854, এটা মানটা আমি যা শুধু একসাথে হিসাব করে একবারে নিয়ে আসছি। এটা হচ্ছে তোমার π/4 এর মান, বুঝতে পারছো? πd²/4, এটাই তো আমাদের ক্ষেত্রফলের সূত্র, তাই না? তো এই যে ডি 0.09, এটা মিলিমিটারে ছিল, এটাকে মিটার করে নিয়েছি, তাহলে 1000 দিয়ে ভাগ দিলে কি হবে? 0.09 হবে। এই যে ডি স্কোয়ার, এটার উপর স্কোয়ার, আর এই π/4 এর মান 0.7854। আচ্ছা, ইন্টু ভি, এখানে ভি এর মান কত পেয়েছি? 4.71 মিটার পার সেক। এখন যা শুধু আমরা কি করব? এই যে ম্যানোমেট্রিক হেডের সূত্রটা এখানে বসাই দেবো। দেখো যে ডাটা এখানে আমার আছে, এইচএস এইচডি, এইচ এ v²/2ig, অর্থাৎ আমি কত বেগে এখান থেকে ডেলিভারি দিচ্ছি সেটাও বের করা লাগবে। এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। তোমরা এই টাইপের ম্যাথ করতে গেলে, এটা হচ্ছে কুয়েটে একটা ওজো পার্টিকল, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পরীক্ষায় আসছিল কিছুদিন আগে, পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা আসছিল। তো যখন এই টাইপের ডাটা দেওয়া থাকবে অবশ্যই তোমার কি বের করা লাগবে? ডেলিভারি ভেলোসিটি হেড বের করা লাগবে। এটা না করলে কিন্তু হবে না ভাইয়া ম্যাথ, ঠিক আছে? সাথে সাথে ফ্রিকশন হেডও বের করা লাগবে। এখানে যা শুধু তোমরা ডাটার মানগুলো, মানে ডাটাগুলো বসায় দাও। দেখো এইচএস এর মান হচ্ছে 8, এইচডির মান 12, এখানে আমি দিয়ে রাখছিলাম। যা শুধু এইচএফ, তোমরা জানো যে ঘর্ষণজনিত যে হচ্ছে বাধা, সেটার যে হেড, ফ্রিকশন হেড, সেই হেডটার সূত্র হচ্ছে 4FL_v²/2gd। কত ভাইয়া? 4FL_v²/2gd, 4FL
ভি স্কোয়ার ভাগ টুয়াইস জিডি। তোমরা ডার্সির সূত্র চেজির সূত্র পড়ছো আশা করি, তো ডার্সির সূত্র পড়লে অবশ্যই এটা বুঝবা। আচ্ছা, এখানে একটু হিসাব আছে, পরে ম্যাথটা আমি তোমাদের দেখাবো। দেখো এখানে শুধু দেওয়া আছে ধরো এফ সমান এত। এখানে যদি বলা থাকতো যে ঘর্ষণ সহগ সমান এত, তাহলেও আমরা কি এই সূত্রটাই বসাইতাম। যদি বলে দিত যে ফ্রিকশন ফ্যাক্টর, কি বলতো, ফ্রিকশন ফ্যাক্টর সমান এত, তাহলে এখানে আমরা 4 দিতাম না, যা শুধু লিখতাম এফএল ভি স্কোয়ার ভাগ টুয়াইস জিডি। এরপরে ম্যাথে তোমাদের সেটা আমি দেখাবো। তো এখানে আমি মান বসাই দিয়েছি, যা শুধু এটা তোমরা হিসাব করে নিবা, হিসাব করলে ইনশাল্লাহ পেয়ে যাবা। তাহলে ম্যানোমেট্রিক হেড পেলাম 57.61 মিটার। তাহলে আমার এখন ডাটা কি সব কমপ্লিট, তাই না? ওই যে আমরা এই যে আমার লাগবে পাওয়ার, লাগবে ক্ষমতার প্রয়োজন কত, তো পি সমান আমরা কি শিখছিলাম, পি সমান শিখছিলাম ওমেগা কিউ এইচ এম ভাগ ইটা, তাই না ভাইয়া? দেখো তো আমার সব ডাটা এখন হয়ে গেছে, এইচ এমও পেয়ে গেছি, তাহলে যার শুধু আমি পাওয়ারটা পেয়ে যাবো। এখন এই যে ওমেগা কিউ এইচ এম ভাগ এটা, এখন শুধু মান বসায় দাও যার যে মান, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এখানে হচ্ছে 24.22 কিলোওয়াট, এটা যা শুধু 0.746 দিয়ে ভাগ দাও, তাহলে 32.47 হর্স পাওয়ার, এটাই অ্যান্সার। আচ্ছা, এই টাইপের অঙ্ক বুয়েটে মাঝে মাঝেই কেন বলতে পারো যে সব পরীক্ষাতেই এই টাইপের ম্যাথই থাকে সাধারণত, এইটার আগের ভ্যারিয়েন্টটা। আচ্ছা, এরপরে চলো আমরা আরেকটা ম্যাথ সলিউশন করি। দেখো এইটার আগের ম্যাথটা একই ম্যাথ, যা শুধু আমি একটু চেঞ্জ করছি, তো তোমাদের একটু যাতে ঘুরাই দিলে যাতে তোমরা ধরতে পারো সেই জন্য। দেখো এখানে একটু ভালো করে পড়ো আগে। একটি সেন্ট্রিফিউগাল পাম্প 8 মিটার সাকশন হেড 12 মিটার উচ্চতা 60 মিটার লম্বা পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে 30 লিটার ডিজেল উত্তোলন করছে। আগের ম্যাথে কি বলছিল ভাইয়া? আগের ম্যাথে পানি উত্তোলন করছিল, আর এখানে কি ডিজেল উত্তোলন করছে। যদি পাইপের ব্যাস 90 মিলিমিটার এবং সার্বিক দক্ষতা 70% হয়, তবে পাম্প পরিচালনা করতে কত ক্ষমতার প্রয়োজন হবে? একই মান, একই ডাটা, যা শুধু একটু আলাদা করছি কি, যে ডিজেল উত্তোলন করছিল। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো ধরো ডিজেলের স্পেসিফিক গ্র্যাভিটি 0.82। যদি ভাইয়া পানি না থাকে, পানি বা তোমার হচ্ছে যেগুলো হচ্ছে আইডিয়াল সাবস্টেন্স, এগুলো না থাকে, তাহলে অবশ্যই স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকবে, ঠিক আছে? দেখো ডিজেলের স্পেসিফিক গ্র্যাভিটি 0.82 এখানে দেওয়া আছে। ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে ভাইয়া, এখানে ফ্রিকশন ফ্যাক্টর এফ সমান 0.0121। আমি মানটা কাল্পনিক বসাইছি, যা শুধু ফ্রিকশন ফ্যাক্টরটা অ্যাড করছি। তোমাদের এই টাইপের ম্যাথ যদি আসে ফ্রিকশন ফ্যাক্টর বলে দেওয়া থাকে, তাহলে তোমরা কী করবে তাই দেখানোর জন্য। এখানে তাহলে আমরা গিভেন লিখে ডাটাগুলো বসাই দিব আগের মতোই। এরপরে ওই যে আগের নিয়মে আমার যত দূর বের করা লাগবে, আমার কি ম্যানোমেট্রিক হেড বের করা লাগবে। তো ম্যানোমেট্রিক হেড বের করার জন্য আমার অবশ্যই কি লাগবে, আগে ভেলোসিটি লাগবে, তাই না? কারণ ওই যে ফ্রিকশনের ভিতরেও ভেলোসিটি আছে, আবার ডেলিভারি ভেলোসিটি হেডেও আমার ভেলোসিটিটা লাগবে। তাহলে এখান থেকে ভেলোসিটির মান ওই আগের যে মান ছিল সেম মান, তোমার হচ্ছে 4.71 মিটার পার সেক। এইটা তোমার হচ্ছে যে তরলই ব্যবহার করি না কেন এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? সকল যে কোনো ধরনের তরল ব্যবহার করলে একই হবে। ওই যে তোমরা হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশন পড়ে আসছিল না, বার্নৌলিজ ইকুয়েশন, সে বার্নৌলিজ ইকুয়েশন কি মনে আছে? যে কোনো ভরের অবিরাম প্রবাহিত তরলের প্রতিটি কণা যদি একে অপরের সাথে কি করে, সম্পর্ক রেখে যদি চলাচল করে, তাহলে যে কোনো স্থানের মোট হেড মোট শক্তি পরস্পর সমান। তো সেই সূত্র অনুযায়ী তোমরা যে তরলই দাও এই বেগের মান সেম হবে, ঠিক আছে? তো ভি সমান হলো 4.71 মিটার পার সেক। আচ্ছা, এইখানে আমি যা শুধু এইচ এম তোমার হচ্ছে ম্যানোমেট্রিক হেডটা বের করব। তো এখানে দেখো একটু আলাদা আমি সূত্রটার জন্য লিখে দিছি। এইচ এস এর মান, এইচ ডির মান তো আগের মতোই দেওয়া আছে, যা শুধু এইচ এফ এর জায়গায় এখানে এফ এল ভি স্কোয়ার বাই 2 জিডি। এখানে ভাইয়া 4 হবে না, বুঝতে পারছো কেন? এই যে ফ্রিকশন ফ্যাক্টর, এই ফ্রিকশন ফ্যাক্টরের জন্য এখন আর 4 হলো না, যা শুধু এফ এল ভি স্কোয়ার বাই 2 জিডি। আগের যে ডাটা সেই ডাটায় যা শুধু মান বসায় তোমরা এবার হিসাব করে ফেলবা। হিসাব করে ফেললে যে 30.32 মিটার পাইছো। আচ্ছা, এইটা কিতে পাইছো বলো তো? এটা কিন্তু মিটার অফ H2O না, নাকি? না, এটা মিটার অফ H2 দিয়ে পাইছো। আচ্ছা, এরপরে মিটার অফ H2 তে পাইছো না, এটা কিন্তু ডিজেল দিছো। তো এটা একটু পরে হিসাব হবে, আমরা দেখাবো। এরপর দেখো উইনো আমরা কি জানি, ওই যে পি সমান ওমেগা কিউ এইচ এম ভাগ ইটা। তো এখানে দেখো ওমেগা লিখছি, তো একটু আগে আমরা যে ম্যাথটা করছিলাম সেটাতে ভাইয়া ওমেগার মান 9.81 দিয়ে দিয়েছিলাম, কেন? ওইটায় পানি ছিল, কিন্তু এখানে আমি ডিজেল নিয়ে যাচ্ছি। তো ডিজেল নিয়ে গেলে কি হবে বলো তো? ডিজেলের ঘনত্ব আর পানির ঘনত্ব তো এক না, ডিজেলের স্পেসিফিক গ্র্যাভিটি পানির স্পেসিফিক গ্র্যাভিটি তো এক না, তাই না? তো তাহলে আমার আইডিয়াল যে পানির স্পেসিফিক গ্র্যাভিটি সেটার সাথে ডিজেলের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে গুণ দিলেই আমার হয়ে যাবে। তাহলে 9.81 ইন্টু 0.82, এই যে ডিজেলের যে স্পেসিফিক গ্র্যাভিটি এটার সাথে গুণ দিয়ে দাও, এই যে এই দুটো গুণ দেওয়া হয়েছে।
তাহলে আমার এই ওমেগাটা হয়ে গেছে আর কি আলটিমেটলি, বুঝতে পারছো? মানে ডিজেলের আপেক্ষিক ওজন হয়ে গেছে। এর সাথে যা শুধু কিউ এর মান 0.03, ওই যে 30 লিটার, আর যা শুধু তোমার ম্যানোমেট্রিক হেডটা বসাই দিয়েছি, এরপরে ইটার মানটা নিচে বসাই দিয়েছি। এখন যা শুধু বুম, তোমরা এটা সলিউশন করো। 10.43 কিলোওয়াট, এটাকে 0.746 দিয়ে ভাগ দিলে 13.98 হর্স পাওয়ার। তো এই ছিল দ্বিতীয় ম্যাথটা। এই টাইপের ম্যাথও আসে মাঝে মাঝে, তো আসলে ইনশাল্লাহ তোমরা ভয় পাবা না, তোমরা করে দিয়ে আসতে পারবা। আচ্ছা, এরপরে ম্যাথটা চলো আর একটা ম্যাথ সলিউশন করি। বলছে একটি পাম্প প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 বার চাপে 30 মিটার উঁচু ট্যাঙ্কে সরবরাহ করছে। যদি মোটর ও পাম্পের যৌথ দক্ষতা 70% হয়, তবে মোটরের ক্ষমতা বের করো। আরেকবার পড়বা? আরেকবার পড়ে নিও ভাইয়া তুমি। আচ্ছা, এখানে যা শুধু ডাটাটা তোমরা লেখো। দেখো এখানে কি বলছে, যে ডাটা দেওয়া আছে সেগুলো লিখবো। এইচডি দেখো আমি দিছি যে ডেলিভারি হেড এত মিটার উঁচু ট্যাঙ্কে সরবরাহ করছে, তাই না? তো মনে করো এখানে পাম্পটা আছে, পাম্প থেকে কি এখানে সরবরাহ করছে, বুঝছো? তো এই উঁচুটা কত? এটা হলো 30 মিটার। মনে করো এটা ডেটাম ধরলাম 30 মিটার, আর ডেটাম না মানে এটা ভূমি ধরলাম মনে করো, যেখান থেকে মনে করো এখান থেকে মনে করো তুলছে পানি, সাপোজ হোয়াট এভার। আচ্ছা, 30 মিটার, আর যে চাপে, অর্থাৎ এই পানিটা যে তুলছে, আমি তোমাদের বলছিলাম না যে ওই যে বার্নৌলিজ ইকুয়েশনে তোমরা ওখানে পাবা 3টা হেড থেকে, একটা ডেটাম হেড, প্রেসার হেড, ভেলোসিটি হেড। তো এখানে আমার ভেলোসিটি হেডটা তো এখানে দেওয়া নাই, কিন্তু দেখো আমার প্রেসার হেডটা দেওয়া আছে। প্রেসার হেড কত? 10 বার। এটা কিন্তু চাপে আছে আলটিমেটলি, কিন্তু এটাকে আমার কিতে নিয়ে আসতে হবে? এটাকে আমার হেডে নিয়ে আসতে হবে। হেডে আমরা একটু পরে কনভার্ট করবো ইনশাল্লাহ। তো তার আগে চলো আমরা আর একটু সামনে আগাই, তো মুছে দেই। আচ্ছা, ডাটা বসাইছি। দেখো প্রেসার হেডের এখানে আমি মানটা বসাইছি, এটা তোমাদের একটু পরে বোঝাচ্ছি। আপাতত এতটুকু বুঝো যে এটা দেখো 10 বার আছে না? 1 বার সমান কত ভাইয়া বলো তো? 1 বার সমান 10 পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার, তাই না ভাইয়া? এটা তো আমরা শিখছিলাম। তো 1 বার সমান যদি 10 পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার হয়, তো এটার 1000 দিয়ে ভাগ দিয়ে তাহলে কত থাকে বলো? 1000 দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাহলে থাকে 100 থাকে, 100 থাকে। তাহলে কি থাকে? 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, বুঝতে পারছো? এখানে যা শুধু এতটুকুই আর কি। 100 দিয়ে ভাগ দিলা, ভাগ দিয়ে 1000 দিয়ে ভাগ দিলা, ভাগ দিয়ে 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার করে দিলা। তাহলে 1 বার সমান 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো আমি আলটিমেটলি আসলে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে আসতে চাইছিলাম, বুঝতে পারছো? এই জন্য আমি চাপটাকে এই যে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে আসলাম। তাহলে 10 গুণ 100, তাহলে আমার হয়ে গেল 100 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আর নিচে দেখো আমি 9.81 দিয়েছি। তো প্রেসার হেড থেকে তোমার তরলের হেডে নিয়ে আসার, বা বলতে পারো যে ওয়াটার হেডে নিয়ে আসতে হলে আমার কী করতে হবে বলো তো? পি ভাগ ওমেগা, এটা হলো সূত্র, একটু পরে দেখাবো তোমাদের। তো পি ভাগ ওমেগা, এই পি এর ভিতরে তো চাপ আছে সেটা তো আমি দিবই, আর ওমেগাটা হচ্ছে তরলের ঘনত্ব, তরলের আপেক্ষিক ওজন বলতে পারবো, তরলের ওজন বলো তুমি, আপেক্ষিক ওজনই বলো। তো পি এর মান তো আমি এখানে পেয়ে গেলাম কত? 100, আর এই যে 10, দেখো এই যে 10 তার আরেকটা 1000 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, আর নিচে আমি কি দেব? ওমেগার মান। আমি দেখো এখানে কি সরবরাহ করছে? এখানে পানি সরবরাহ করছে। তা আমি পানির ওমেগা কত জানি? আপেক্ষিক ওজন 9.81 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, 81 কিলো নিউটন পার মিটার কিউব, মিটার স্কোয়ার না ভাইয়া, মিটার কিউব। আচ্ছা, তাহলে দেখো তো এই কিলো নিউটন কাটা, তাই না? আর এই মিটার কিউব এখানে কাটলে কত হয়? এটা কাটলে এখানে আলটিমেটলি শুধু একটা মিটার থাকে। কি থাকে ভাইয়া? শুধু একটা মিটার থাকে। কিন্তু এখানকার মিটার, এই যে এখানকার মিটার স্কোয়ার, এখানকার মিটার কিউব, কাটাকাটি করলে উপরে একটা শুধু মিটার থাকে, উল্টাই দিলে, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা হলো সেই মিটার, যা শুধু তোমরা এটা একটু হিসাব করে নিবা, সেজন্য আমি দিয়েছি। অর্থাৎ এখানে বারে ছিল, বারকে আমরা পানির হেডে রূপান্তর করে আনার চেষ্টা করেছি। আচ্ছা, সামনে আগায় চলো। তো আমরা ওই যে আগের মতোই, যা শুধু এইচ এম সমান, এখানে আমি যে দুইটা আছে দেখো, ডেলিভারি হেড এবং আমার হচ্ছে প্রেসার হেড, এই দুইটা যা শুধু যোগ করে দিবা, যে 30 প্লাস পি ভাগ ওমেগা প্রেসার হেড থেকে আমরা নিয়ে আসবো। তাই এখান থেকে নিয়ে আসলাম। দেখো এখানে আমি একটু ইউনিট কনভার্সনে তোমাদের দেখানোর চেষ্টা করছি।
উপরে ছিল কিলো নিউটন পার মিটার স্কোয়ার, ওই যে 10 বারকে আমরা কি করছি কিলো নিউটনে নিয়ে আসছি, এই জন্য যে 100 দিয়ে গুণ দেওয়া লাগছিল কিলো নিউটন পার মিটার স্কোয়ার। নিচে আমরা পানির আপেক্ষিক ওজন কত জানি যে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, তাই না এসআই ইউনিটে। তাহলে এই কিলো নিউটন কাটা, আর এই মিটার কিউব যদি উপরে চলে যায় তাহলে দেখো এই মিটার স্কোয়ার কিন্তু নিচে গুণ করে দিলে আলটিমেটলি তাহলে শুধু মিটারটা থাকে আর কি, বুঝতে পারছো, এই যে এই মিটার। আচ্ছা দেখো এইচএম এর মান আমরা পেয়ে গেছি, এটা হিসাব করবা তোমরা 131.93 মিটার। তো এইচএম যখন পেয়ে গেছি আমার মোটরের ক্ষমতা বের করতে বলছে, তাহলে খুবই সহজ, পি সমান ওমেগা কিউ এইচএম ভাগ ইটা, যেটা জানতা মোটরের ক্ষমতা, পাম্পের ক্ষমতা, হোয়াট এভার যে ক্ষমতায় বের করতে বলুক এই সূত্র বসাই দিবা। যা শুধু মোটরের ক্ষমতা স্পেসিফিক চাইলে চেষ্টা করবা কিলোওয়াটে রেখে আসার, ঠিক আছে। আর যদি মোটরের অশ্ব ক্ষমতা বলে তাহলে তো কথাই নাই, ঠিক আছে। যা শুধু এখানে মানটা বসাই দাও 9.81 ইন্টু তোমার ওমেগার মান হচ্ছে 9.81, কিউবের মান 0.01, এই যে 10 লিটার 10কে 1000 দিয়ে ভাগ দিলে কত হয় ভাইয়া, এটা মিটার কিউব করছি, এই যে মিটার কিউব করলে 0.01, আর এই যে এইচএম এর হেডের মানটা বসাইছি আর 0.70 দিয়ে ভাগ দিছি 18.5 কিলোওয়াট। তো এই ছিল লাস্ট অঙ্কটা, এটাই মনে হয় লাস্ট অঙ্ক, হ্যাঁ যাদের কালো হয়। তো তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। এর পরের ক্লাসে আমি তোমাদের ইয়ে পড়ানোর চেষ্টা করব, টারবাইন পড়ানোর চেষ্টা করব, আর আমি আরও কয়েকটা ভ্যারিয়েন্ট তোমার পাম্পের আরও কয়েকটা ভ্যারিয়েন্টের ম্যাথ তোমাদের করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই অধ্যায়ের ম্যাথ যে কয়টা ম্যাথ আমি করাইলাম তোমরা এই ম্যাথগুলো নোট করে নিয়ে একটু প্র্যাকটিস করবা। আর এই টাইপের কোনো ম্যাথে যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবা। সাথেই থাকো, এসএস অফ ডিমার্সের পেজটাকে ফলো করো এবং ক্লাসগুলো তোমরা করে নিতে পারো, এবং তোমাদের শুভাকাঙ্ক্ষী সহ জুনিয়রদেরকে ক্লাসগুলো করার কি বলবো ক্লাসগুলো করার জন্য ওদেরকে ইনভাইট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।